প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ/বিএসএস প্রোগ্রামের সমাজতত্ত্ব 1 বিষয়ক আলোচনায় শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমি আনিকা রহমান। আজকে আমরা ইউনিট 9 যা হলো সামাজিক নিয়ন্ত্রণ, বিচ্যুতি ও অপরাধ এর পার্ট 2 সামাজিক বিচ্যুতির সংজ্ঞা ও বিচ্যুতির তত্ত্ব এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব। তো চলুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা শুরু করার আগেই জেনে নিই আজকের আলোচ্য বিষয়সমূহ কি কি। প্রথমে আমরা জানব বিচ্যুতির প্রাথমিক ধারণা, সংজ্ঞা এবং বিচ্যুতির উদাহরণ। এরপরে আমরা আলোচনা করব বিচ্যুতির সামাজিক গ্রহণযোগ্যতা, তারপর বিচ্যুতি নিয়ে তাত্ত্বিক ব্যাখ্যা, সমাজবৈজ্ঞানিক এবং অপরাধ বৈজ্ঞানিক, বিচ্যুতি প্রত্যয়টির আপেক্ষিকতা এবং সবশেষে সমাজে কিভাবে এবং কারা বিচ্যুতি নির্ধারণ করে তা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিচ্যুতি প্রত্যয়টি সম্পর্কে জানতে গেলে প্রথমে আপনাদের আসলে সামাজিক শ্রেয়বোধ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকতে হবে। প্রতিটি সমাজেই যথোপযুক্ত আচরণকে উৎসাহ দেওয়ার বা সামাজিক নিয়মনীতি মেনে চলার একটা যেমন রীতি আছে, ঠিক সেরকমই অনুপযুক্ত আচরণের জন্য কিন্তু শাস্তির বিধিও রয়েছে। সমাজে যে এই ধরনের প্রতিষ্ঠিত আচরণ বিধিমালা রয়েছে সেগুলিকে আমরা শ্রেয়বোধ বলে থাকি। প্রতিটি সমাজেই মূলত শ্রেয়বোধের বিকাশ ঘটে এবং শ্রেয়বোধ একটা সমাজে তখনই গুরুত্বপূর্ণ হয় যখন সমাজের অধিকাংশ মানুষ তা মেনে চলে এবং উপলব্ধি করে। কিন্তু মানুষ সবসময় বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে সামাজিক শ্রেয়বোধটা মেনে চলে না। যখন মানুষ সমাজ বহির্ভূতভাবে বা সমাজের যে আচরণ বিধিমালাগুলো আছে তার বাহিরে গিয়ে কোনো কাজ করতে চায়, তখনই আমরা সেটাকে খুব সাধারণ ভাষায় পথভ্রষ্ট হওয়া বা টু ডেভিয়েট বলে থাকি। এই সাধারণ একটা ধারণার উপরে ভিত্তি করেই মূলত বিচ্যুতির প্রত্যয়টির বিকাশ ঘটেছে। অ্যান্থনি গিডেন্স প্রদত্ত সংজ্ঞাটি বললেই ব্যাপারটি আপনাদের কাছে কিছুটা পরিষ্কার হবে। অ্যান্থনি গিডেন্সের মতে, deviance is actually the fact of not following normal ways of thinking and behaving to a given set of norms that is accepted by a significant number of members in a particular society or community. এর অর্থ হচ্ছে যে একটি সমাজ বা গোষ্ঠীর বেশিরভাগ মানুষের দ্বারা স্বীকৃত এবং স্থাপিত যে শ্রেয়বোধটি আছে সেটি অনুসারে স্বাভাবিকভাবে চিন্তাভাবনা বা আচরণের বহিঃপ্রকাশ না করাকেই মূলত বিচ্যুতি বলে। সংজ্ঞাটি থেকে হয়তোবা আপনারা সাধারণ একটা ধারণা পেয়েছেন বিচ্যুতি সম্পর্কে। উদাহরণ দিলে ব্যাপারটি আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। মূলত মদ্যপায়ী, জুয়াখোর, মানসিক রোগগ্রস্ত ব্যক্তি, এই ধরনের ব্যক্তিদেরকে সমাজে বিচ্যুতকারী হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়াও সময়ের পরে শ্রেণীকক্ষে প্রবেশ করা, তারপর অফিসে বিধি বহির্ভূতভাবে কোনো ছেলে যদি জিন্স, ফতুয়া বা ট্রাউজার পরে যায় সেটি, এছাড়াও অফিস থেকে বিধি বহির্ভূতভাবে যদি কেউ অফিসিয়াল ইউজের জন্য যে সকল কাগজ, কলম, পেন্সিল ব্যবহার করা হয় সেটা যদি বাসায় নিয়ে আসে, তাহলে এই সকল আচরণই মূলত বিচ্যুতকর আচরণ হিসেবে আমরা ধরে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এখন বিচ্যুতির সামাজিক গ্রহণযোগ্যতার ব্যাপারটি নিয়ে আলোচনা করব। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে মূলত বুঝলাম যে বিভিন্ন সময়ে মানুষ বিভিন্ন ধরনের আচরণ বা বিভিন্ন ধরনের শ্রেয়বোধকে লঙ্ঘন করে, যার ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মানুষ বিচ্যুত আচরণ করে থাকে। তবে বিচ্যুতকর আচরণ যদিও একটা সমাজের শ্রেয়বোধকে লঙ্ঘন করে, তারপরও সকল ধরনের বিচ্যুতকর আচরণকে কিন্তু আইনের আওতায় আনা যায় না। এ থেকে বোঝা যাচ্ছে যে বিচ্যুতি প্রত্যয়টির যেই ব্যাখ্যাটা রয়েছে বা বিচ্যুতি যে প্রত্যয়টি সেটি মূলত একটি বৃহৎ প্রত্যয়, যা শুধুমাত্র বিচ্যুতকর আচরণকেই ব্যাখ্যা করে না, অপরাধমূলক আচরণকেও কিন্তু ব্যাখ্যা করে থাকে। হারালম্বস এবং হিল্ড বলেন যে সমাজে যে বিচ্যুতির যে ব্যাপারটি রয়েছে সেটি সমাজের মানুষের নিকট 3 ভাবে গ্রহণযোগ্যতা পায় বা অনুমোদন পায়। তা হচ্ছে 1, বিচ্যুতির ইতিবাচক অনুমোদন, 2, বিচ্যুতির নেতিবাচক অনুমোদন এবং 3, পুরস্কারহীন বা দণ্ডবিহীন অনুমোদন।
ইতিবাচক বিচ্যুতকর আচরণগুলো মূলত সমাজের মানুষ মেনে নেয়, কেননা এই ধরনের আচরণ সমাজের মূল্যবোধকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে না। একজন বিজ্ঞানী যে তার জ্ঞানের শাখার যে সনাতনী তত্ত্বগুলো আছে সেগুলিকে অনুসরণ না করে সে যদি নিজে কোনো একটা নতুন তত্ত্ব দেয়, তাহলে তার এই আচরণটা মূলত তার জ্ঞানের শাখার জন্য এক ধরনের বিচ্যুতকর আচরণ হিসেবেই পরিগণিত হবে। কিন্তু এটি ইতিবাচকভাবে গ্রহণ করা হয়, কেননা তার যেই নতুন তত্ত্বটি সেটি নতুন একটা জ্ঞানের শাখার উন্মেষ করতে পারে, অথবা তার যে নিজস্ব জ্ঞানের শাখা রয়েছে তারও বিকাশ ঘটাতে পারে। এর ফলে আমরা দেখি প্রতি বছরই প্রচুর বিজ্ঞানীরা নোবেল পুরস্কার জিতছেন। এছাড়া এর একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা অগাস্ট কোত। তিনি কিন্তু সনাতনী যে চিন্তাধারা তার বিপরীতে গিয়ে বিজ্ঞানকে সমাজ বোঝার জন্য, সামাজিক পরিবর্তন, সমাজের মানুষকে বোঝার জন্য ব্যবহার করেছিলেন, যার ফলে আজকে সমাজবিজ্ঞানের মতো এত একটা বৃহৎ জ্ঞানের শাখা বিকাশ লাভ করেছে। নেতিবাচক অনুমোদিত বিচ্যুতিগুলোর কথা আপনারা এর নাম শুনেই বুঝতে পারছেন যে এই ধরনের বিচ্যুতকর আচরণ মূলত সমাজের সকলের দ্বারাই অস্বীকৃত এবং রীতিমতন দণ্ডনীয়। একজন হত্যাকারী সে যে শুধুমাত্র সমাজের শ্রেয়বোধকে লঙ্ঘন করছে তা নয়, সে কিন্তু মানব জীবনেরও যে একটা মূল্যবোধ আছে তাকেও কিন্তু লঙ্ঘন করছে। এর ফলে এই ধরনের আচরণ যারা করে তাদেরকে আইনের আওতায় এনে রীতিমতো শাস্তির সম্মুখীন করা হয়। এবং এর আরও একটা কারণ হচ্ছে যে এই ধরনের আচরণ করলে যেহেতু শ্রেয়বোধ লঙ্ঘন হয়, সেহেতু এই ধরনের আচরণকে দণ্ডের সম্মুখীন করলে সমাজের শ্রেয়বোধ আবার স্থাপিত হয়। আর শেষ যে অনুমোদনের ব্যাপারটি, পুরস্কারহীন বা দণ্ডহীন যে অনুমোদিত বিচ্যুতি রয়েছে, সেটি মূলত এমন ধরনের বিচ্যুতিকর আচরণ যা বা সামাজিক শ্রেয়বোধ থেকে কিছুটা ভিন্ন হলেও সমাজের মানুষ কিন্তু সেটাকে গ্রহণ করে নেয়, কেননা এই ধরনের আচরণ সমাজের মানুষের জন্য ক্ষতিকর নয়। উদাহরণস্বরূপ আমরা পাশ্চাত্য সমাজের দিকে যখন তাকাই, তখন যখন দেখি যে একজন বয়স্ক ভদ্রমহিলা যিনি বাড়ি ভর্তি কুকুর বিড়াল নিয়ে বসবাস করছেন, অথবা একটা বয়স্ক ভদ্রলোক যিনি যার বিভিন্ন ধরনের পুরানো দেয়াল ঘড়ি সংগ্রহ করার এক ধরনের আগ্রহ রয়েছে, এই ধরনের আচরণগুলোকে আসলে মূলত এই শ্রেণীগত বৈশিষ্ট্যের মধ্যে আমরা ফেলতে পারি, কেননা তাদের এই যে পাগলামিটা রয়েছে, এই ব্যাপারগুলা সমাজের শ্রেয়বোধ থেকে ভিন্ন হলেও তাদের জন্য, তাদের এই আচরণের জন্য তাদেরকে পুরস্কারও দেওয়া যায় না বা তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির সম্মুখীনও করা সম্ভব হয় না। তো এর ফলে যেহেতু এই ধরনের আচরণ সমাজের মানুষের কোনো ক্ষতি করছে না, তা সমাজের মানুষ ভিন্ন বলেই ধরে নেয় এবং সহ্য করে নেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব বিচ্যুতির যে তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে সেটি। বিচ্যুতির তাত্ত্বিক ব্যাখ্যার শুরুতেই শুরু করব সমাজবৈজ্ঞানিক ব্যাখ্যাটি দিয়ে। সমাজবৈজ্ঞানিক ব্যাখ্যাটি জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে মার্শাল বি ক্লিনার্ড এই সম্পর্কে কি বলেছেন। The term deviance should be reserved for those situations in which behavior is in a disapproved direction and of a sufficient degree to exceed the tolerance limit of community. এর অর্থ হচ্ছে যে বিচ্যুতি প্রত্যয়টিকে সেই সকল পরিস্থিতির ক্ষেত্রেই ব্যবহার করা যায় যে পরিস্থিতিতে মানুষের আচরণ একটা অস্বীকৃত পথের দিকে সেই মাত্রায় চলে যায় যা সমাজের অধিকাংশ মানুষের যে সহ্যের সীমা আছে তাকে অতিক্রম করে ফেলে। তিনি মূলত 7 ধরনের বিচ্যুতকর আচরণের কথা নির্দেশ করেছেন। তা হলো অপরাধ এবং কিশোর অপরাধ, অবৈধ নেশার ব্যবহার, পতিতাবৃত্তি, মানসিক রোগ, আত্মহত্যা, মদ্যপান এবং সমকামিতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্শাল বি ক্লিনার্ডের সংজ্ঞাটি এবং তিনি যে বিচ্যুতকর আচরণের কথাগুলো উল্লেখ করেছেন সেগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে তিনি মূলত নেতিবাচক বিচ্যুতির কথাই বলেছেন। কিন্তু আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে নেতিবাচক বিচ্যুতি ছাড়াও আরও কয়েক ধরনের বিচ্যুতকর আচরণ রয়েছে যেগুলোর কথা ক্লিনার্ড কিন্তু বলেননি। তো তার সংজ্ঞাটি নিয়ে সমাজবিজ্ঞানীরা অনেক সমালোচনা করেছিলেন। পরবর্তীতে হারালম্বস এবং হিল্ড বিচ্যুতির একটি বৃহৎ সংজ্ঞা প্রদান করেন। ওনারা বলেন যে deviance refers to those activities which do not conform to the norms and expectations of members of a particular society. অর্থাৎ বিচ্যুতি বলতে সেই সকল কর্মকাণ্ডকেই বোঝায় যা সমাজের যে শ্রেয়বোধ এবং প্রত্যাশা আছে মানুষের তার সাথে আসলে খাপ খায় না।
এবং তারা আরও বললেন যে বর্তমানে যে সকল সমাজবিজ্ঞানী বিচ্যুতি নিয়ে আলোচনা ও গবেষণা করছেন তারা মূলত জানতে চান যে কেন কিছু নির্দিষ্ট আচরণকেই ব্যাপকভাবে বিচ্যুতি হিসেবে বর্ণনা করা হয় এবং কেন বিচ্যুতির এই ধারণাটি সমাজ ভেদে বিভিন্নভাবে আরোপিত হচ্ছে। ওনারা আসলে মূলত অপরাধ এবং অস্বাভাবিক আইনের মধ্যকার যে পার্থক্যের সীমারেখাটি সেটি মূলত বুঝতে চান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপরাধ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মূলত বিচ্যুতি কিন্তু কিছুটা ভিন্ন। অপরাধ বিজ্ঞানীরা মূলত বিচ্যুতির সাথে অপরাধের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যদিও বেশিরভাগ অপরাধ বিজ্ঞানী মনে করেন যে অপরাধ বিজ্ঞানের মূল কাজই হচ্ছে আইন তৈরি, আইন ভঙ্গ এবং আইন ভঙ্গের প্রতি যে প্রতিক্রিয়া তা নিয়ে আলোচনা করা। কিন্তু অপরাধ বিজ্ঞানীদের দ্বারা প্রদত্ত বিচ্যুতির যে সকল ব্যাখ্যা রয়েছে বা সংজ্ঞা রয়েছে তা যখন আমরা পর্যালোচনা করেছি তখন আমরা দেখতে পাই যে অপরাধ বিজ্ঞান যে শুধুমাত্র বিভিন্ন ধরনের শ্রেয়বোধ তৈরি, ভঙ্গ করা তা নিয়ে আলোচনা করে তা নয়, তার পাশাপাশি বিচ্যুতকর আচরণের প্রতি সমাজের মানুষের কী ধরনের প্রতিক্রিয়া আসে সেটি নিয়েও মূলত আলোচনা করে। এই প্রসঙ্গে ল্যারি জে সিগেলের সংজ্ঞাটি খুব গুরুত্বপূর্ণ। উনি বলেছেন যে ডেভিয়েন্স রেফার্স টু দ্য স্টাডি অফ বিহেভিয়ার দ্যাট ডিপার্টস ফ্রম সোশ্যাল নর্মস included within the broad spectrum of deviant acts of behaviors ranging from violent crimes to joining a nudist colony. Not all crimes are violent, not all crimes are deviant or unusual acts, and not all deviant acts are illegal. উনি মূলত যে সংজ্ঞাটি দিয়েছেন এটি কিছুটা বৃহৎ একটা সংজ্ঞা, আমি ভেঙে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথম যে লাইনটি সংজ্ঞা সেটি দিয়ে উনি বুঝাচ্ছেন যে যে সকল আচরণ সামাজিক শ্রেয়বোধ থেকে ভিন্ন হয় সেই সকল আচরণকে আমরা বিচ্যুতি বলবো। এবং দ্বিতীয় যে লাইনটি এটি দিয়ে উনি আসলে একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যে বিচ্যুতি প্রত্যয়টা কতটা বৃহৎ একটা প্রত্যয়। উনি বলছেন যে হিংসাত্মক অপরাধ থেকে শুরু করে বিবস্ত্র কলোনিতে বা বিবস্ত্র গোষ্ঠীতে যোগদান করা পর্যন্ত সকল অস্বাভাবিক আচরণই মূলত বিচ্যুতিকর আচরণ হিসেবে পরিগণিত হয়। এবং উনি শেষ যে বক্তব্যটি রাখলেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য। তিনি বলছেন যে সব ধরনের অপরাধ কিন্তু বিচ্যুতি নয় এবং সব ধরনের বিচ্যুতি কিন্তু আবার অবৈধ নয়। এ থেকে বোঝা যাচ্ছে যে বিচ্যুতি প্রত্যয়টির ব্যাপকতা কত। অপরাধ বিজ্ঞানে যদিও বিচ্যুতি নিয়ে গবেষণার গুরুত্ব নিয়ে একটা বিতর্ক রয়ে গেছে, কিন্তু তারপরও আমরা দেখি যে অপরাধ বিজ্ঞানে সকল প্রকার শ্রেয়বোধ যা মূলত মানব আচরণকে নিয়ন্ত্রণ করে তা নিয়ে আলোচনা করে। কেননা অপরাধ বিজ্ঞানীরা মনে করেন যে যেই সমাজ যত বেশি কঠোর সেই সমাজে সামান্য কোনো বিচ্যুতকর আচরণও কিন্তু সামাজিক শ্রেয়বোধ দ্বারা অস্বীকৃত এবং দেখা যাচ্ছে যে তাকে রীতিমতন আইন দ্বারা নিষিদ্ধ করে দেওয়া হয়। তো এর ফলে এটি কিন্তু সামাজিক স্থবিরতারও কারণ হয়ে যেতে পারে। সেই জন্যই অপরাধ বিজ্ঞানীরা সকল প্রকার শ্রেয়বোধ এবং বিচ্যুতকর আচরণ নিয়ে গবেষণা করে থাকেন। এই পর্যন্ত আমরা যা আলোচনা করলাম তা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে সমাজবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিচ্যুত হচ্ছে সেই ধরনের আচরণ যা সমাজের মানুষের দ্বারা অননুমোদিত এবং অপরাধ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিচ্যুতকর আচরণ হচ্ছে সেই সকল আচরণ যা শ্রেয়বোধ থেকে ভিন্ন হলেও আইন ভঙ্গ করবে না। এ থেকে আমরা বুঝতে পারছি যে দুটি বিজ্ঞানের আলোচনার কেন্দ্রবিন্দু এক হলেও মূলত তাদের বিষয়বস্তু কিন্তু আলাদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব বিচ্যুতি প্রত্যয়টির আপেক্ষিকতা নিয়ে। বিচ্যুতি প্রত্যয়টির আপেক্ষিকতা বলতে বোঝায় যে বিচ্যুতিকে সংজ্ঞায়িত করার জন্য আসলে নির্দিষ্ট কোনো মানদণ্ড নেই। বিচ্যুতিকে মূলত একটি নির্দিষ্ট সমাজের একটি নির্দিষ্ট সময়ের সামাজিক সংজ্ঞার উপরে নির্ভর করে সংজ্ঞায়িত করতে হয়। এর ফলে দেখা যাচ্ছে যে সময় ভেদে এবং স্থান ভেদে বিচ্যুতির সংজ্ঞার মধ্যে একটা পার্থক্য পরিলক্ষিত হয়। সময় ভেদে বিচ্যুতি সংজ্ঞার যে পরিবর্তনটা সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট সময়ে যে সকল আচরণসমূহকে খুব অস্বাভাবিক বা বিচ্যুতকর হিসাবে দেখা হতো পরবর্তীতে সেই একই স্থানে সেই আচরণসমূহকে খুব স্বাভাবিক হিসাবে ধরে নেওয়া যেতে পারে। পাশ্চাত্য সমাজে একটা সময়ে মেয়েদের প্রসাধনী সামগ্রী ব্যবহার করা, ধূমপান করা, মদ্যপান করা এগুলা খুবই বিচ্যুতকর আচরণ হিসেবে দেখা হতো, কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই যে ওই একই সমাজে এই ধরনের আচরণগুলা
খুব স্বাভাবিক আচরণ হিসেবেই ধরে নেওয়া হয়। আমরা আমাদের বাঙালি সমাজের কথাই বলতে পারি যে এক সময় মেয়েদের পড়ালেখা শেখার বিষয়টিকে খুব বিচ্যুতকর আচরণ হিসেবে দেখা হতো, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই যে এই একই সমাজে মেয়েদের পড়ালেখার বিষয়টি কতটি গুরুত্ব পাচ্ছে। আর স্থানভেদে বিচ্যুতির যেই সংজ্ঞার যে পার্থক্য, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে একটা স্থানে যেই আচরণটাকে বিচ্যুতি হিসেবে দেখা হচ্ছে, সেটি আরেকটি স্থানে ওই একই সময়ে বিচ্যুতিকর আচরণ হিসেবে দেখা নাও হতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমরা আমেরিকান সমাজের কথা বলতে পারি। সেখানে স্থূলাকায় শরীর বা মোটা দেহের ব্যাপারটি খুব বিচ্যুতকর একটা ভাবমূর্তির প্রকাশক, কিন্তু নাইজেরিয়াতে দেখা যাচ্ছে যে সেই ব্যাপারটি সৌন্দর্যের প্রতীক হিসাবে আসলে পরিগণিত হয়। যেখানে আমেরিকান মেয়েরা কৃষকায় থাকতে সবসময় সচেষ্ট থাকে, সেখানে নাইজেরিয়ান মেয়েরা এক বছরের যে কোনো একটা সময়ে 1 মাস একটা ফ্যাটেনিং রুম বা মোটা হবার কক্ষে থাকে এবং নানান রকম স্বাস্থ্যকর খাবার খায়, যাতে তাদের শরীর তারা আরও বেশি মোটা করতে পারে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছিলেন একটু আগে যে 1 মাস ফ্যাটেনিং রুমে থাকার পর নাইজেরিয়ান মেয়েরা একটা উৎসব করে। তাহলে দেখা যাচ্ছে যে একটি সমাজে যে আচরণ বিচ্যুতি, অন্য সমাজে ওই একই সময়ে বিচ্যুতি হিসেবে সেটা পরিগণিত নাও হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের আলোচনার সবশেষ বিষয়ে চলে এসেছি। তা হচ্ছে সমাজে কিভাবে এবং কারা বিচ্যুতিকর আচরণসমূহ নির্ধারণ করে। এটা মূলত একটা চূড়ান্ত প্রশ্ন। এই সম্পর্কে হাওয়ার্ড বেকার বলেন যে ডেভিয়েন্স ইজ নট আ কোয়ালিটি অফ অ্যাক্ট বাট rather a consequence of the application by others rules and sanction। এর অর্থ হচ্ছে বিচ্যুতি মূলত কোনো কাজের গুণ নয়, বরং অপরের দ্বারা আরোপিত নিয়ম এবং অনুমোদনের ফলাফলই হচ্ছে বিচ্যুতি। মূলত সমাজে কারা এই বিচ্যুতিকর আচরণগুলো নির্ধারণ করে সেগুলা জানতে পারলে বিচ্যুতি সম্পর্কের যে ব্যাখ্যাটা সেটা বোঝাটা আরও সহজ হবে। দেখা যাচ্ছে যে সমাজে যেই সকল ব্যক্তি খুব উচ্চতর মর্যাদা সম্পন্ন বা ক্ষমতা সম্পন্ন, তারাই মূলত নির্দেশ করে যে কোন ধরনের আচরণগুলোকে সমাজে বিচ্যুতিকর আচরণ হিসেবে নির্দেশ করা হয়, এবং তারাই কিন্তু মূলত সমাজের যে প্রতিষ্ঠিত আচরণ বিধিমালা বা শ্রেয়বোধ আছে সেটিও তৈরি করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে বিগত 30 বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা শাস্ত্র দ্বারা প্রদেয় ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কিত যে সকল সতর্কবাণী আছে তা দেওয়া সত্ত্বেও আজও অবধি অনেক দেশেই ধূমপানকে কিন্তু বিচ্যুতকর আচরণ হিসেবে দেখা হচ্ছে না। এর মূল কারণই হচ্ছে যে ধূমপানের সাথে জড়িত যেই তামাক ব্যবসায়ী বা তামাক চাষি রয়েছে এবং সিগারেট উৎপাদনকারী যেসব কোম্পানিগুলো রয়েছে তাদের নিরঙ্কুশ ক্ষমতা। তারপরও ক্যান্সার বিরোধী আন্দোলনের যেসব সক্রিয় অংশগ্রহণকারী আছে তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আজকাল কিছু দেশে ধূমপানকে বিচ্যুতি হিসেবে দেখা হয় এবং আইন দ্বারা নির্ধারিত করে দেওয়া হয় যে কোন স্থানে মানুষ ধূমপান করতে পারবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বাংলাদেশে 2005 সালে আইন হয়েছে যে কেউ যদি পাবলিক প্লেসে ধূমপান করে তাহলে তাকে 50 টাকা জরিমানা দিতে হবে। কিন্তু তারপরেও যেহেতু আজও অবধি বিচ্যুতিকে ধূমপানকে সেভাবে বিচ্যুতকর আচরণ হিসেবে দেখা হয় না, আমরা দেখি সেই আইনের কোনো প্রতিফলন দেখতে পাই না, যার ফলে 2015 সালে এসে আবার আইনটিকে সংশোধন করে 50 টাকার পরিবর্তে 300 টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে। তারপরেও আমরা দেখি যে আজও রাস্তাঘাটে অনেকেই ধূমপান করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিএবিএসএস প্রোগ্রামের সমাজতত্ত্ব 1-এর ইউনিট 9-এর পার্ট 2-এর প্রথম অংশ নিয়ে আলোচনা করলাম। আজকে আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন শেষ করার পূর্বে আরও একবার জেনে নেই যে আজকে আমরা কি কি শিখলাম বা জানলাম। আমরা আজকে জানলাম বিচ্যুতির প্রাথমিক ধারণা, সংজ্ঞা ও উদাহরণ, বিচ্যুতির সামাজিক গ্রহণযোগ্যতা, বিচ্যুতি নিয়ে তাত্ত্বিক ব্যাখ্যা, বিচ্যুতি প্রত্যয়টির আপেক্ষিকতা, এবং সবশেষে আমরা জেনেছি সমাজে কিভাবে এবং কারা বিচ্যুতি নির্ধারণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা বিচ্যুতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন। তারপরও আপনারা সমাজতত্ত্ব 1 বইটির সাহায্য নিতে পারেন বিষয়টি সম্পর্কে আরও ভালো জানতে। এছাড়াও অ্যান্থনি গিডেন্সের লেখা সোশিওলজি বইটি এবং ল্যারি জে সিগেলের লেখা ক্রিমিনোলজি বইটিরও সাহায্য নিতে পারেন। আজকের আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগের ঠিকানা ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705।
প্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এই পর্বের এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনায় আমরা ইউনিট 9 পার্ট 2-এরই পরবর্তী অংশ, যা হচ্ছে বিচ্যুতির তত্ত্ব, তা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত পড়াশোনা করবেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং পাঠটি খুব মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদেরকে একান্ত ধন্যবাদ।